কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। শুরু করছি বাংলা বলছে। বেজে গিয়েছে ভোটের দামামা এবং ভোটের দামামা বাজতেই কেন্দ্রীয় এজেন্সির তৎপরতাও শুরু হয়ে গিয়েছে। একদিকে যখন আজকে সকাল থেকে কলকাতার প্রায় ৯টি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছে কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে এবং দিনের শেষে কেষ্টপুরের একটি বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার হয়েছে, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি নয়াদিল্লিতে প্রিয়াঙ্কা গান্ধী ভাড্রার নাম এবার উঠে এসেছে ইডির চার্জশিটে। আর ইডির এই তৎপরতাকেই আজকে তীব্র তোপ দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেই যত দুষ্কৃতকারীরা ইডির খাতায় যাদের নাম রয়েছে তারা ওই ওয়াশিং মেশিনে শুদ্ধ হয়ে যান, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয় না। কিন্তু শুধুমাত্র নির্বাচনে জেতার জন্য যাতে ভোট করাতে না পারেন নেতাকর্মীরা, তাদেরকে বিরুদ্ধে কোনো প্রমাণ না পেলেও তাদেরকে কয়েদ করে রাখা হয় এবং তাদের দোষী সাব্যস্ত করতে পারে না ইডি, কিন্তু দিনের পর দিন তাদেরকে আটকে রাখা হয়। এই অভিযোগ সরাসরি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে প্রিয়াঙ্কা গান্ধীকে বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে, আর্থিক তছরূপের অভিযোগ আনা হয়েছে। তার স্বামী রবার্ট ভাড্রার বিরুদ্ধে আগেই এই অভিযোগ ছিল, সেই মামলাতেই তারকেও এবার জুড়ে দিয়েছে, তার নামও জুড়ে দিয়েছে ইডি। যখন ইডির এই তৎপরতা আমরা দেখতে পাচ্ছি রাজ্যে এবং নয়াদিল্লিতে, তখনই আমরা দেখতে পেলাম জোট নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছেন রাহুল গান্ধী, কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা। তিনি বলছেন যে 2024-এ চমক দেখতে পাবেন নরেন্দ্র মোদী, কারণ আপ এবং তৃণমূল কংগ্রেসের মতো ইন্ডিয়া জোটে যে সমস্ত শরিকরা রয়েছেন তাদের সঙ্গে আসন রফায় কোনো সমস্যা হবে না, এই বার্তাই দিয়েছেন রাহুল গান্ধী। যখন রাহুল কথা বলছেন তখন রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেসের কর্মী সভায় বলেছেন যে দেশে জুড়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে ইন্ডিয়া, কিন্তু রাজ্যে তৃণমূল কংগ্রেসই ইন্ডিয়া। এই বক্তব্যের কি ব্যাখ্যা করছে এই রাজ্যে সিপিএম এবং কংগ্রেস? আমরা এই প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব আমাদের বাংলা বলছের মঞ্চে। কিন্তু একদম শুরুতেই আজকে ভারতীয় জনতা পার্টিকে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা নিয়ে ঠিক কি বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা শোনাবো দর্শকদের। লক্ষ্য 24, তাই লোকসভা ভোটের আগে সংগঠন মজবুতে জোর। উত্তর 24 পরগনার দেগঙ্গায় কর্মী সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই কেন্দ্রকে কড়া বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। গণতন্ত্র চলছে এজেন্সি দিয়ে, কোনো মামলার বিচার হয়নি। কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে তোপ মুখ্যমন্ত্রীর। বিজেপির কটা চোর গ্রেপ্তার হয়েছে, কটা খুনি গ্রেপ্তার হয়েছে, কটা ডাক্তার গ্রেপ্তার হয়েছে সারা ভারতবর্ষে আমি জানতে চাই। শুধু এজেন্সির গণতন্ত্র চলছে, এজেন্সিকে দিয়ে। আবার নেতারা বলছেন গ্রেপ্তার বাড়াও, তা নাহলে জেতা যাবে না। এই তো কিছুদিন আগে 4টে ইলেকশনের আগে বলল 2000 টাকার নোট বাতিল। সব লোকেরা তাড়াতাড়ি চলে গেল নোট ভাঙাতে। তারপরে বলছে না না বাতিল হবে না, তার কারণ বাতিল হবে কি করে, সব নোট তো বিজেপির ঘরে। যত ইডি আর সিবিআই ঢোকাচ্ছে তত টাকা লুট করছে, আর এই টাকাগুলো বিজেপির পকেটে যাচ্ছে। ভোট আসলেই বাংলায় বেড়ে যায় বিজেপির ডেইলি প্যাসেঞ্জারি, একই সঙ্গে বেড়ে যায় গ্রেফতারির সংখ্যাও। অথচ একটা বিজেপি নেতা কোটি কোটি টাকার মালিক। বিজেপি করলেই ওয়াশিং মেশিন আর তৃণমূল করলেই জেলে ভরো। কেন্দ্রের শাসক দলকে অল অ্যাটাক তৃণমূল সুপ্রিমোর। একটা কোটি কোটি টাকার মালিক, বিজেপি করলেই ওয়াশিং মেশিন আর তৃণমূল করলেই জেলে ভরো। বলছে সব নেতাদের জেলে ভরো, কোনো কেসের বিচার হয়নি, যে টাকা লুট করেছে ফেরত পায়নি, সোনাদানা নিয়ে গেছে ফেরত পায়নি কেউ, জেলে ভরে রেখে দিচ্ছে। তার কারণ যাতে ইলেকশনটা করতে না পারে। এদিন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতাদেরও রেয়াত করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি ডাকাত বলে কটাক্ষ করেছেন দলত্যাগীদের। আর যারা সবচেয়ে বেশি তৃণমূল কংগ্রেসকে জ্বালিয়েছে, যে গদ্দাররা, যে রজাকাররা, তারা আজকে প্রতিদিন পুলিশ দেখলে চোর বলছে, সেক্রেটারিদের দেখলে চোর বলছে, তৃণমূলকে দেখলে চোর বলছে। আমি বলি চোরের জ্যাঠামশাই তোরা, চোরের ঠাকুরদার তোরা, ছিচকে চোর নোস, তোরা হচ্ছিস বড় বড় ডাকাত। সম্প্রতি দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলার বকেয়া পাওনা নিয়ে বৈঠক করেছেন মমতা। তবুও কেন্দ্রের বকেয়া আটকে রাখার বিষয়ে শান দিতে পিছু পা হননি মুখ্যমন্ত্রী। ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে বাংলার পাওনা আটকে রাখার সুর তুলেছেন তিনি। কাজ করেছে যারা, তাদের টাকা পর্যন্ত দেয়নি। 100 দিনের কাজ বাংলাকে ওরা দেয়নি। তা সত্ত্বেও আমরা প্রায় ৪৫ দিন রাজ্য সরকারের প্রচেষ্টায় 100 দিনের কাজ করেছি নানা রকমভাবে, যাতে গরিব মানুষ ক্ষুধায় না মরে।
দাবা খেলার মতোই একের পর এক দান দিতে শুরু করেছে রাজ্যের শাসক বিরোধী দল। তবে লোকসভা ভোটে শেষমেশ চেকম্যাট কে দেয় সেদিকেই তাকিয়ে রাজ্য রাজনীতি। কলকাতা টিভি। এ বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন রাজনৈতিক দলের মুখপাত্ররা। পরিচয় করিয়ে দেব দর্শকদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতি চট্টোপাধ্যায়, রাজ্য বিজেপির মুখপাত্র জ্যোতি চট্টোপাধ্যায়। রয়েছেন মৃত্যুঞ্জয় পাল, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র মৃত্যুঞ্জয় পাল আমাদের সঙ্গে রয়েছেন। সুমন রায়চৌধুরী, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সুমন রায়চৌধুরী, এবং রয়েছেন পল্লব মুখোপাধ্যায়, সিপিএম এর মুখপাত্র। আপনাদের সকলকেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আমি প্রথমে আসবো রাজ্য বিজেপির মুখপাত্র জ্যোতি চট্টোপাধ্যায়ের কাছে। যেটা জ্যোতি আপনার কাছে প্রথমেই জানতে চাইবো, আজকে আপনি শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, আমরা শোনালাম, যেখানে আমরা যা জেনেছি বা অমিত শাহ যা বলেছেন মঞ্চে, তাতে এই যে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে একটা ভোটের ক্ষেত্র প্রস্তুত করা, এই বিষয়টি কিন্তু আমরা দেখেছি মঞ্চের বাইরে থেকে বিজেপির কর্মী সমর্থকরা বিভিন্ন নাম নিয়ে স্লোগান তুললেও তাতে সাড়া দেননি অমিত শাহ। খুব স্পষ্টভাবেই তিনি বলেছেন যারা গ্রেপ্তার হয়েছেন আমি তাদের বিষয়ে কথা বলছি। তারপরেও আবার এই কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা, কি লাভ হচ্ছে? কাউকে তো মানে গ্রেপ্তার করলেও দোষী সাব্যস্ত তো করা যাচ্ছে না। দেখুন, বিজেপির যে স্ট্র্যাটেজি সেটা তো খুব ক্লিয়ার। সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদীর নেতৃত্ব, মোদীজির প্রকল্প এবং কনস্ট্রাকটিভ পলিটিক্স, অর্থাৎ আপনার করাপশন ফ্রি পলিটিক্স, দুর্নীতিমুক্ত পলিটিক্স, আপনার পরিবারবাদী রাজনীতি থেকে সরে আসা, মানে যেটা ভারতবর্ষকে একদম মানে কুড়ে খাচ্ছে, সেখান থেকে বেরিয়ে এসে উন্নয়নের রাজনীতি করা এবং তোষণবাদী রাজনীতিকে পরিত্রাণ করে আপনার সবকা সাথ সবকা বিকাশ, অর্থাৎ সবার সাথে সবার উন্নয়ন, এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির এজেন্ডা। এইবার কোর্ট মনিটর ইডি, কোর্ট মনিটর সিবিআই কি করছে না করছে, দ্যাট ইজ আপ টু দ্য কোর্ট। কিন্তু এটা তো সত্যি অঙ্কুরদা, যে যেভাবে চুরি ধরা পড়ছে, এবং শুধু চুরি ধরা পড়ছে এটা তো মানে এখন আমরা বলছি না, এটা তো দীর্ঘদিন ধরে এটা মানুষের একটা দাবি ছিল যে এই যে চোরগুলো তৃণমূল কংগ্রেসের নেতা আবাস যোজনার বাড়ি পেয়েছে কে, যার দুতলা বাড়ি রয়েছে, অথচ যার বাড়িতে বাচ্চা রয়েছে, বৃষ্টি আসলে সে ভাবে বৃষ্টিটা যেন না আসে, তার কারণ হচ্ছে বৃষ্টি আসলে তার বাড়ির বাচ্চাটা হয়তো ভিজে যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তার বাড়িটা চুরি করেছে কে, তৃণমূল কংগ্রেসের দুতলাওয়ালা বাড়ির নেতা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তো প্রচুর ভুরি ভুরি অভিযোগ পেয়েছি অঙ্কুরদা। তো এই জায়গা থেকে বাংলার মানুষকে পরিত্রাণ করার জন্য বিজেপির যে কর্মীবৃন্দ, আমরা তো একটা ক্যাডার বেস দল, আমরা তো এই তৃণমূল কংগ্রেসের মতো উঠে আসা মানে পরিবারবাদী বা একটা কোনো পার্টিকুলার নেতা নির্ভর দল নই। আমাদের একটা আইডিওলজি রয়েছে, আমাদের একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি রয়েছে। হ্যাঁ, তারপরে দাঁড়িয়ে আমরা নির্বাচনে লড়ি এবং দেখতে পাচ্ছেন আপনারা একের পর এক রাজ্যে বিজেপি জয়ী হচ্ছে। বেশ, আমি আসবো তৃণমূল কংগ্রেসের কাছে। আজকে আপনারা আবারও একই রকম ভাবে আপনাদের দলের পক্ষ থেকে সেই ইডি, বহুবার বহু জায়গাতেই এই নিয়ে আলোচনা হয়েছে, ইডির তৎপরতা এবং তার সঙ্গে সঙ্গে ইডির ব্যর্থতা নিয়েও বহুবার আলোচনা হয়েছে। আজকেও আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি জায়গায় তল্লাশি অভিযান চলেছে। মুখ্যমন্ত্রীও আবারও যথারীতি একই রকমভাবে তিনি তোপ দেখেছেন কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে। আপনার কি মনে হয় এই আগামী লোকসভা নির্বাচনে এই তৎপরতা বৃদ্ধি পেতে পারে, তিনি নিজে গ্রেপ্তার হতে পারে বলে সেই সম্ভাবনার কথা বলেছিলেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়? সেরকম কি কিছু হবে বলে আপনারা মনে করছেন? ধরুন, শুনুন, ইডি চোর ধরতে বেরিয়েছিল, এখন দেখা যাচ্ছে ইডি চোর, ইডিকেই সারা ভারতবর্ষের মানুষ ধরে ধরে বেড়াচ্ছে এবং আমরা টিভির পর্দায় দেখতে পাচ্ছি। পবন খত্রি নাকি নাম, 5 কোটি টাকা নিতে গিয়ে দিল্লিতে ধরা পড়েছে। কি ইডির কি ডেপুটি ডিরেক্টর না কি পদে আছেন। আমরা দেখলাম রাজস্থানে ইডি তল্লাশি করতে গিয়ে কোনো এক চিটফান্ড কোম্পানি, সেখান থেকে 10 জন অফিসার 5 লাখ টাকা করে নিয়ে ধরা পড়ছে। সারা ভারতবর্ষ জুড়ে দেখা যাচ্ছে এখন ইডির অফিসাররা, সিবিআইয়ের অফিসাররা ঘুষ নিতে গিয়ে ধরা পড়ছে। আর আপনি যেটা বলছেন, দেখুন, ইডি তদন্ত করুক, সমস্ত কিছু করুক, কিন্তু তদন্ত করবে, চোর ধরবে, ধরতে গিয়ে আমরা কি দেখছি? আজকে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার এগেনস্টে তাদেরই দলের একজন বর্ষিয়ান বিধায়ক অভিযোগ করছে যে করোনাকালে 40,000 কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে এবং দেখা যাচ্ছে যে 45 টাকার যে মাস্কের দাম সেইগুলো 485 টাকা করে বিক্রি করা হয়েছে। 10,000 মানে বেড এক্সট্রা করা হয়েছিল করোনাকালে, প্রত্যেকটি বেডের যা বিল দেওয়া হয়েছে সেই বিল এবং
এই যে মার্কস নিয়ে দেখা যাচ্ছে প্রায় 40,000 কোটি টাকার কোনো তদন্ত হচ্ছে। আমরা দেখলাম মহারাষ্ট্রের এখন বর্তমান ক্যাবিনেট মিনিস্ট্রি এনসিপি থেকে চলে গিয়ে বিজেপিতে গেছে ছগন ভুজবল, যার এগেনস্টে মহারাষ্ট্র সদন কেলেঙ্কারি 2016 সালে ইডি চার্জশিট দিল 870 কোটি টাকা, 20 কোটি টাকা ওর সম্পত্তি পিএমএলওতে অ্যাড করলো আমরা দেখলাম 2022 সালে 20 সালে। এখন গিয়ে বলছে ইডি বলছে কেস উইথড্র করে নাও ছগন ভুজবলের কাছ থেকে, কারণ ছগন ভুজবল ওই চাক্কি পিসিং আর ছগন ভুজবল একসাথে গিয়ে ভারতীয় জনতা পার্টির পায়ের ধরে পড়েছে এবং চলে গেছে। সারা ভারতবর্ষের একই চিত্র। আপনি যেখানে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যারা মাথা চারা দিচ্ছে, 30 জন তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে এই কেস চলছে ইডি সিবিআই মিলে, এবং জাতীয় কংগ্রেসের 26 জনের বিরুদ্ধে এই ধরনের কেস চলছে। এটা প্রতিহিংসা পরায়ণ নয়। আজকে যেই ভারতীয় জনতা পার্টি আজকে শুভেন্দুর এগেনস্টে বলতো নারদার জন্য, সেই শুভেন্দুকে নিয়ে গিয়ে এখন দেখা যাচ্ছে যে তাকে বিরোধী দলনেতা করেছে। বিজেপির বিধায়ক আমার বলছি যে ইয়েদুরাপ্পাকে এগেনস্টে বলছে 40,000 কোটি টাকার স্ক্যাম হয়েছে, তদন্ত হওয়া দরকার। হচ্ছে না। আসামের মুখ্যমন্ত্রী করোনাকালে তার বউয়ের বন্ধুর নামে পিপিই কিট 300 টাকার পিপিই কিট 1000 টাকার ওপরে বেচিয়েছে, একটা তদন্ত হচ্ছে না। সারা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির একজন নেতার বিরুদ্ধে বা অন্য জলের দুর্নীতির বিরুদ্ধে যখন তদন্ত হচ্ছিল ইডি সিবিআই, সেই একটা নেতা আপনি দেখান যার বিরুদ্ধে তদন্ত হচ্ছে, আমরা মেনে নেব নিরপেক্ষ। একগুচ্ছ অভিযোগ, বাকিদের অভিমত আমরা শুনবো। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতিতে যেতে হবে, বিরতির পর আবারও ফিরে আসছি এই আলোচনায়, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে। বিরতিতে যাওয়ার আগে আমরা শুনেছিলাম বিজেপির মুখপাত্রের বক্তব্য, তৃণমূল কংগ্রেসের বক্তব্য। আসবো কংগ্রেসের কাছে। সুমন রায়চৌধুরীর কাছে আমার প্রশ্ন, যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা নিয়ে বক্তব্য রাখছেন, তখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিজেপির কর্মী সমর্থকরা পিসি ভাইপো বলে স্লোগান, চোর চোর বলে স্লোগান দিলেও সে বিষয়ে একটি মন্তব্য করেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিভাবে দেখছেন অমিত শাহ বা বিজেপি শীর্ষ নেতৃত্বের এই অবস্থানকে? দেখুন, অমিত শাহ এর আগে একটা সভা করতে এসেছিলেন এসপ্ল্যানেডে, যেখানে ওরা 21শে জুলাই সভা করে, সেটা নিয়ে অনেক বিতর্ক হয়েছিল, কোর্টের পারমিশন নিয়ে সভা করতে। তারপরে এই আইটি সেলের সভা, আইটি সেলে অমিত শাহর বক্তব্যের আঙ্গিকটা আপনি দেখবেন। এখন এই মুহূর্তে অমিত শাহ বা ভারতীয় জনতা পার্টির কোনো প্রয়োজন নেই যে কোট আনকোট ভাইপো, কোট আনকোট পিসিমণি, তাদের দুর্বৃত্তায়ন, তাদের খারাপ কাজ, এগুলো নিয়ে আলোচনা করার। অমিত শাহর এখন স্ট্রেট টার্গেট। খুব ভালো করে বার্তা অমিত শাহ দিতে পারেন এবং দিয়েও গেছেন, সেই জনসভাতেও দিয়ে গেছেন, আইটি সেলের মিটিংয়েও দিয়ে গেছেন। দে নিড আ গুড নাম্বার অফ সিটস ফ্রম ওয়েস্ট বেঙ্গল। আপনার মনে আছে আগের জনসভার পরে আপনার সঙ্গে আমি একটা প্যানেল করেছিলাম এই স্টুডিওতে, সরি, এবং সেই জনসভায় উনি একটা লাইন মার্ক করার মতন বলেছিলেন সংক্ষিপ্ত ওনার 23 মিনিটের ভাষণে, যে প্রধানমন্ত্রী যেন বলতে পারে বাংলা ওনাকে প্রধানমন্ত্রী বানালো, নরেন্দ্র মোদী যেন বলতে পারে বাংলা ওনাকে প্রধানমন্ত্রী বানালো। এটা একটা ক্লিয়ার তৃণমূল কংগ্রেসের প্রতি বার্তা যে আমাদের সিট ছাড়তে হবে, আর সিট না ছাড়তে পারলে কি হতে পারে সেটা তোমরা এবার বুঝে নাও। এটা কোনো জটিল সমীকরণের ব্যাপারই নেই। যারা রাজনীতির খবর রাখেন বা যেসব পাঠক প্রতিদিন প্রিন্ট মিডিয়ার সঙ্গে বা সকালবেলা উঠে খবরের কাগজ পড়েন, কি প্রিয়াঙ্কা গান্ধীর নামটা চার্জশিটে ঢুকেছে? কংগ্রেসকে কিছু বার্তা দিয়ে কোনো লাভ নেই। আপনার তো মনে আছে রবার্ট ভাদ্রার নামে ওই জমি কেলেঙ্কারি এনেছিল হরিয়ানাতে, পরে হরিয়ানা এবং পাঞ্জাব হাইকোর্ট রবার্ট ভাদ্রাকে ক্লিন চিট দিয়েছিল। আবার যদি প্রিয়াঙ্কা গান্ধীর নাম ওরা জোড়ে, আমি তো বলছি, আমি দলের প্রতিনিধি হয়ে বলছি, যদি আমরা অন্যায় করে থাকি তদন্ত হোক। আমরা কেন জুড়লো এটা সেই অত আলোচনায় যাওয়ার দরকার নেই। রবার্ট ভাদ্রার এগেনস্টে তোমরা অভিযোগ এনেছিলে, মহামান্য আদালত রবার্ট ভাদ্রাকে ক্লিন চিট দিয়েছে, প্রিয়াঙ্কা গান্ধীর নাম আপনারা জুড়েছেন, তদন্ত হোক। যদি দোষী হয় তখন দেখা যাবে, আইন ব্যবস্থা তার সিদ্ধান্ত নেবেন। যদি নির্দোষ হয় আবার একদিন আপনার প্যানেলে এসে বলবো দেখুন এটাও ক্লিন চিট হয়েছে। কিন্তু আমাদের নেতাদের বাড়ির থেকে, শীর্ষ নেতৃত্ব থেকে গ্রাম পঞ্চায়েতের প্রধান অবধি
তাজমহল আর কোটি কোটি টাকা আর কেজি কেজি সোনা খুঁজে পাওয়া যায় না। পোরশে গাড়ি গোয়ালঘর থেকে বেরোয় না। আমি আসবো পবন মুখোপাধ্যায়, জোট হয়ে গেছে, এখানেই জোট হয়ে গেছে, সেটিং কমপ্লিট। না না, যেটা পাওয়া গেছে দুর্নীতির জোট, এই যে দুর্নীতির জোট, কংগ্রেস তৃণমূল দুর্নীতির জোট হয়েছে। আমার 30টা সিট লোকসভায় চাই, অমিত শাহ জি পল্লব বলে গেছেন। মুখোপাধ্যায়ের কাছে আসবো। আজকে এই কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা নিয়ে যেভাবে তোপ দাগছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা কি মনে করছেন? এটার মধ্যে যেমন কংগ্রেস পরিষ্কার দেখতে পাচ্ছে অমিত শাহর বার্তা, আপনারা কি দেখতে পাচ্ছেন? আমরা যেটা দেখতে পাচ্ছি যে সারা রাজ্যে আমাদের এই যে ইনসাফ যাত্রা চলছে এবং তাতে মানুষের যে সাড়া, মানে মিডিয়া তো ব্ল্যাকআউট করে দিয়েছে, কিন্তু মানুষের যে সাড়া, এমনকি বিজেপিও কতটা ভয় পাচ্ছে যে সেনাবাহিনী দিয়ে আমাদের 7 তারিখ যাতে করা না যায় তার পুরো চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো বামেরা যেহেতু শক্তি বাড়াচ্ছে, সেই জন্য সংঘ এবং মমতা ব্যানার্জি দুজনে মিলে একটা নকল যুদ্ধ শুরু করেছে। এই যে বিজেপির কাছে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী গেলেন, এখানে এত এমপি রয়েছে, এই তাদেরকে দিয়ে হলো না, তিনি গেলেন, বৈঠক করে এলেন, তখনও এত কঠিন বার্তা নয়। আজকে দেখুন পুরো মুড চেঞ্জ, সেদিন একরকম বললেন, আজকে একরকম বলছেন, একরকম অ্যাটিটিউড। তখন এই অ্যাটিটিউডটা কিন্তু ছিল না যখন এই মোদির বাড়িতে গেছিলেন, তখন অন্যরকম অ্যাটিটিউড। এর থেকেই বোঝা যায় ওখান থেকে সেটিং করেছে। আপনি তো প্রথমে শুরুতেই বলে দিলেন যে অমিত শাহ একটাও কি বললো যে এইখানে এই যে ইডি সিবিআই করছে, ইডি সিবিআই এখানে তো মাথা ধরো। বিজেপিও তো অনেক মিছিল করেছে মাথা ধরো। এখন যে আগে তৃণমূল ছিল, এখন বিজেপি, আমাদের প্রধান বিরোধী দল, রাজ্যের প্রধান বিরোধী দলনেতা যিনি রয়েছেন তিনিও তো বলছেন মাথা ধরো। তো অমিত শাহ কি বললেন এখানে এসে দাঁড়িয়ে মাথা ধরতে হবে? বললেন না। ওই যে কংগ্রেসে যে বলছিলেন না, একদম ঠিক বলছিলেন যে এখানে দাঁড়িয়ে ওই যে বলছে রাজ্যে ইন্ডিয়া, আসলে ইন্ডিয়া নয়, এনডিএ। দেখা যাক, আমরা সেই আলোচনায় অবশ্যই যাব। কিন্তু এই যে প্রশ্নটা তুলছে ইচ্ছাকৃতভাবে তৃণমূল তথা বাংলার মানুষের মনে অমিত শাহ কি তাহলে কোনো সন্দেহ গুঁজে দিতে চাইছেন, যে কথা বলছে সিপিএম? দেখুন, বিষয়টা হচ্ছে যে একটু আগে মৃত্যুঞ্জয়তা যে কথা বললো যে বিজেপির কোনো নেতার বাড়িতে নাকি ইডি সিবিআই রেড হয় না। আপনার মনে আছে যে পিভিএস শর্মা বিজেপি নেতা, তার বাড়িতে কিন্তু ইডি রেড করেছে। আপনার এইখানে সিবিআই রেড করেছে আপনার কার বাড়িতে? বিজেপির এমএলএ পশ্চিমবঙ্গের পার্থসারথী চট্টোপাধ্যায়, তার বাড়িতে। শুনুন, বিজেপি দুর্নীতির সঙ্গে আপোষ করে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদম দুর্নীতির সঙ্গে আপোষ করে না, এর থেকে পরিষ্কার। একদম শুরুতেই মহারাষ্ট্রের ক্যাবিনেট সদস্য, তাদের বিষয়টা একটুখানি তাহলে আমি বলছি অঙ্কুরদা, বিএসএফ এর একজন কমান্ড্যান্টও কিন্তু ধরা পড়েছে এখান থেকে। তো সেটা কে ধরেছে? সিবিআই ধরেছে। আমার বক্তব্য হচ্ছে একবারের জন্য কোনো বিজেপি নেতা সেই বিএসএফ কমান্ড্যান্টের বাড়ি গিয়ে বা তার গ্রেফতার করার সময় কিন্তু ঘেরাও করেনি। এখানকার মুখ্যমন্ত্রী চোরেদের জন্য বাঁচানোর জন্য নিজে রাস্তায় গিয়ে বসে পড়ে। এইটাই হচ্ছে পার্থক্য বিজেপির সঙ্গে তৃণমূল। এই জায়গাটা আপনাকে বুঝতে হবে। ধরুন কেউ দুর্নীতি করলো, তার সাথে আপনার অ্যাটিটিউডটা কি? আপনার বিরুদ্ধে ছগন ভুজবল, অজিত পাওয়ার নিশ্চয়ই এক সমগোত্রীয় নয়। হেমন্ত বিশ্ব অ্যাটিটিউড তো মানে আপনার যে সেখানে সেই জেলের ঘানি টাঙানো তো দূরের কথা, সেখান থেকে মামলাই উইথড্র হয়ে যাচ্ছে। আমি বলি বিষয়টা ঘানি এখন হানি। বলি বিষয়টা হচ্ছে, দেখুন বিজেপির বা কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত এই যাদের নাম আপনি বললেন কেউ কিন্তু ইনভেস্টিগেশনের বাইরে নয়। এবং এই যে ইডি বাইরে, আমি বলি শুনুন, এই যে জেনে একটু ইডি সিবিআই ইনভেস্টিগেশনের বাইরে নয়। যদি পদক্ষেপ না হয় আপনাদের মানে আপনাদের নেতারা কি তার মানে খুব দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেন? যিনি বলছেন চাকরি পেশাবো, যাকে জেলের ঘানি টাঙাবো, তার মানে হয় তিনি দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন, আপনি বিজেপির মুখপাত্র হিসেবে সেই কথা বলছেন, তাই তো? অঙ্কুরদা, আমি কিন্তু আপনাকে এটা বুঝলাম। আমি কি বললাম? আমি বললাম দে আর আন্ডার ইনভেস্টিগেশন। তারা কিন্তু অ্যাকিউটেড, তার মানে খুব দায়িত্বজ্ঞানহীন কথা বলেছে। এইখানে যদি মনে হচ্ছে তারা দেখেন কতটাই দায়িত্বজ্ঞানহীন কথা যে সিবিআই মনেই করছে না একে ভেতরে রাখা দরকার আছে। সরল প্রশ্ন, এটা সরল প্রশ্ন। আমি ভাই একটা কথা বলো, তোমাদের 350 কোটি টাকা কার বাড়ি থেকে পাওয়া গেছে? না আমি না, এটা উত্তরটা চাই। না, আমি প্রশ্নটা আমি আগে, তোমাদের বাংলার মাননীয় বিরোধী দলনেতা যেই বিজেপি জয়েন করার পর ইউটিউব থেকে তোমরা সেই ভিডিওটা সরিয়ে দিয়েছিলে কেন? হঠাৎ কি হয়ে কি এমন ঘটনা ঘটেছিল? তৃণমূল দুর্নীতিগ্রস্ত, তৃণমূল চোর, আরে সে কংগ্রেস ডাকাত, কংগ্রেসের বাড়িতে তোমরা যাচ্ছ, 26 জন
নেতা কংগ্রেসের আছে। হেমন্ত বিশ্ব তোমাদের শর্মা এখনো স্ক্যানারে নয় কেন? শুনুন, উনি বললেন যে হেমন্ত বিশ্ব শর্মা স্ক্যানারে নয় কেন। হেমন্ত বিশ্ব শর্মা হচ্ছে আপনার মানে এর হীরের টুকরো বলছি, আপনার হেমন্ত বিশ্ব শর্মার নাম কোনো চার্জশিটে নেই, প্রথমত আপনি জেনে রাখুন এটা। সেকেন্ড জিনিস হচ্ছে উনি হচ্ছেন প্রসিকিউশন উইটনেসের ভিতরে রয়েছেন। আর সেকেন্ড থার্ড হচ্ছে থার্ড হচ্ছে আপনি যে হেমন্ত বিশ্ব শর্মার নামে আজকে করাপশনের চার্জ লাগাচ্ছেন, সে তো কংগ্রেসে ছিল, তখন কি মানে বিজেপিতে জয়েন করলে সে খারাপ হবে? আর কংগ্রেস কেন যে কোনো দল থেকে বিজেপিতে গেলে ভালো হয়ে যাবে? আরে মহাপুরুষের দিকে একই দিকে ভাবে আঙুল তুলছে। আমরা বাকিদের অভিমত শুনবো। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে পারসেপশন বা ধারণা তৈরির একটা প্রচেষ্টা চলছে উভয় তরফেই, যে একদল শুধুমাত্র কোথাও কোনো দুর্নীতি নেই, কিন্তু দুর্নীতির আঙুল দিয়ে তৃণমূল কংগ্রেসকে কালিমা লিপ্ত করে ভোটের রাজনীতিতে ফায়দা তুলতে চাইছে বিজেপি, এই কথাটা বলছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বিজেপির বক্তব্য যে দুর্নীতিগ্রস্ত দল তৃণমূল কংগ্রেস, তাদেরকে সরানোর জন্য বিজেপিকে ভোট দিন। এই ধারণা তৈরির খেলায়, কেন ধারণা বলছি, কারণ এই বিষয়টি আদালতে প্রমাণিত হওয়ার একটা বিষয় রয়েছে, যেটা এখনো পর্যন্ত হয়নি। কিছু নেতা অবশ্যই গ্রেপ্তার হয়েছে, মন্ত্রী গ্রেপ্তার হয়েছেন, কিন্তু এই বিষয়টি এখনো পর্যন্ত প্রমাণিত হয়নি। এই যে আমি এই বিষয় নিয়ে বিজেপির কাছে আসব, যে এখনো পর্যন্ত কাউকে দোষী সাব্যস্ত করা গেল না, কিন্তু সময় বেরিয়ে যাচ্ছে। আপনারা এই যে ধারণা তৈরির খেলা চলছে বলে বিজেপি অভিযোগ বা তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে, সেটাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে পারবেন? দেখুন, ধারণা নয়, এটা ফ্যাক্ট। আমি এটা দুটো উদাহরণ দিচ্ছি আপনাকে। 4টে জেলা, দার্জিলিং, আপনার মালদা, পূর্ব বর্ধমান এবং হুগলি, এই 4টে জেলাকে ফাইন করেছিল কেন্দ্রীয় দল আসার পরে। মুখ্যমন্ত্রী একবারের জন্য কিন্তু তার প্রোটেস্ট কোনো করেনি, তার প্রোটেস্ট তো করেইনি, বরঞ্চ সুরসুর করতে করতে উনি ফাইনটা দিয়ে দেন। আচ্ছা, এই যে ফাইনটা যাদের জন্য দিতে হলো, আজকে ধরুন এই যে ফাইনটা তো আপনার আমার করের টাকায় দেওয়া, এই যে ফাইনটা দিতে হলো অঙ্কুরদা, এই ফাইনটা তো ধরুন যাদের জন্য দিতে হয়েছে তাদেরকে তো গ্রেফতার করা হয়নি। সুতরাং এই যে বিষয়গুলো মানে সর্বক্ষেত্রে দুর্নীতি, এই আমি একটা উদাহরণ বললাম, এরকম ভুরি ভুরি দুর্নীতি। দেখি তৃণমূলের উত্তর শুনি। প্রথম কথা হলো, যে কথা বলছে যে জব কার্ডের জব কার্ড নিয়ে যেই প্রসঙ্গ তুলছে, সেখানে আমাদের সাংসদ দীপক অধিকারী মানে দেব, তার প্রশ্ন তোলাতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি উত্তর দিয়ে বলেছেন যে সারা ভারতবর্ষের মধ্যে ভুয়ো জব কার্ড যেই রাজ্যটার আছে তার নাম উত্তরপ্রদেশ প্রথম, এক বলেনি, এবং মানে ভুয়ো যে নিয়ে করা হচ্ছে, দ্বিতীয় মধ্যপ্রদেশ, তার মানে এতে কথা হলো 1 2 মানে চুরি, 1 মিনিট চুরি যারা করছে সেই দলটার নাম ভারতীয় জনতা পার্টি। আচ্ছা, বাসন গৌড়া কোন দলের? তোমার দলের বিধায়ক কিনা? বাসন গৌড়া তোমার দলের বিধায়ক ছিলেন কিনা কর্ণাটকে? বাসন গৌড়া বলছেন, মানুষ জানতে চাইছে, 1 মিনিট, বাসন গৌড়া বলছেন যে সারা ভারতবর্ষের জন্য বিজেপি দুষ্ট। এবার বিজেপির বক্তব্য যে তার মানে এখানে যাদের বিরুদ্ধে অভিযোগ, যাদের জন্য ফাইন দিতে হয়েছে, তাদেরকে কেন গ্রেফতার করা হলো? আমরা একটা কথা বলছি যে 157 খানা কেন্দ্রীয় দল এসছে, দুর্নীতি হয়েছে, তৃণমূল কংগ্রেসের লোক জড়িত আছে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় অন ক্যামেরা আপনাদের প্রত্যেকটি চ্যানেল দেখিয়েছে যে যদি কেউ দুর্নীতি করে থাকে, আমাদের যখন দিল্লিতেই নিয়ে আন্দোলনে গেছি, স্পষ্টভাবে আমাদের বক্তব্য ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নাও, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে যেখানে, কিন্তু বাদ বাকি 1 মিনিট বাদ বাকি, আরে দাঁড়াও না, তোমরা তো এখানে তদন্ত করছো প্রত্যেকটা জায়গায় কেন্দ্রীয় এজেন্সি, আমরা বলছি যে প্রত্যেকটা জায়গায় ব্যবস্থা নাও, কিন্তু যদি 5% দুর্নীতি করে থাকে, 5%-এর টাকা আটকে রেখে তুমি আগে মানুষকে জানাও, 95% তুমি টাকা জানাও। রাজ্য সরকার কোনো পদক্ষেপ করে না, একদমই নয়। আমার কথা হলো, রাজ্য সরকার যখন আমফানের ক্ষেত্রে কিছু দুর্নীতি হয়েছিল, সেক্ষেত্রেও রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, একটা ফর্ম দিয়ে দেওয়া হয়েছিল যে সেখানে কাইন্ড অফ মুচলেখা, সেই মুচলেখা দিয়ে সেই টাকা ফেরত দেওয়ার কথা হয়েছিল, কিন্তু তার এগেইনস্টে কোনো এফআইআর করে তার এগেইনস্টে কোনো অ্যাকশন হয়নি। না, আমার কোনো কিছু পেলে কোনো কিছু তদন্ত হবে, তারপরে তো ব্যবস্থা নেওয়া হবে। তদন্তটা তো রাজ্য সরকার, এরকম কিছু তদন্ত করে এরকম কিছু যদি না পাওয়া যায়, এরকম উজ্জ্বল করে মৃত্যুঞ্জয়, কারণ আমরা দেখেছি সম্প্রতি তেলেঙ্গানা নির্বাচনে কিন্তু ঠিক একই অভিযোগ উঠেছিল, যদিও তেলেঙ্গানার রাজ্য সরকার, তৎকালীন রাজ্য সরকার
সরকার বিপুল এই ধরনের আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের মতোই বেশ কিছু মানব দরদি কিছু প্রকল্প এনেছিল, কিন্তু তা সত্ত্বেও দুর্নীতির অভিযোগে কিন্তু ছিল এই তেলেঙ্গানা সরকার পড়ে যাওয়ার একটা অন্যতম বড় কারণ। দুর্নীতি না, অবশ্যই দুর্নীতি হলে তার প্রভাব পড়তে পারে, কিন্তু দুর্নীতি পারসেপশন তৈরি করা, যেমন কংগ্রেস, মনে থাকবে কংগ্রেস এখন সিপিএম এর সাথে হাত তুলেছে, কিন্তু তোমার নিশ্চিতভাবে মনে আছে গলি গলি মে সোরায় রাজীব গান্ধী চোরায়, বোফোর্সের কামানটা রাজীব গান্ধী নাক করে প্রত্যেকটা দেওয়ালে আঁকা হতো। সেই তো পারসেপশন তৈরি করা মানে যারা দুর্নীতি করেছে তারা মনে করতে কি কিছু পদক্ষেপ নেওয়া উচিত। না না, আমি যদি কোনো জায়গায় যদি কোনো দুর্নীতি না হয়ে থাকে তাহলে পদক্ষেপ নেবে কেন? যেখানে দুর্নীতি হবে সেখানে পদক্ষেপ নেবে। তাহলে মুচলেকা কারা দিলেন, মুচলেকা কারা দিলেন, ফাইন কারা দিলেন, লোকালি কোনো নেতা কোনো জায়গায় কোনো কর্মী কে কিভাবে মুচলেখা দিয়েছে তার সাথে প্রশাসনিক কি সম্পর্ক? প্রশাসন তার আগে পদক্ষেপ করবে না? যে প্রশাসনের কি অবস্থা? প্রশাসন নিশ্চিতভাবে তদন্ত হবে, প্রশাসনের এগেইনস্ট প্রশাসন যদি কিছু পায়, কেউ যদি 2023 ডিসেম্বর এখনো আম্বানি টাকা দেয়নি কেন্দ্রীয় এজেন্সি এখনো অবধি, আম্বানি টাকা দেয়নি, আম্বানি কথা বলছে। ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ তারা ধারণা তৈরি করছে, কি মনে হয় এটা কতটা ধারণা কতটা বাস্তব? ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ তারা ধারণা তৈরি করছে। দেখুন, ধারণা নতুন করে তৈরি করার কিছু নেই। যদি আমি এখানে পারসেপশন নিয়ে অনেক আলোচনা হলো, পশ্চিমবঙ্গের মানুষ আলটিমেটলি কে কোথায় ভোট দিচ্ছে না দিচ্ছে সেটা তো সময় বলবে, আগামী দিনেও বলবে, কারণ উপঢৌকনের রাজনীতি তো একটা বড় রোল প্লে করছে সারা ভারতবর্ষ জুড়ে, শুধু পশ্চিমবঙ্গে নয়। উপঢৌকনের রাজনীতি একটা, এখন যাকে নরেন্দ্র মোদী রেউড়ি বলে কটাক্ষ করেছিলেন, এখন রেউড়ি নিয়ে পৌঁছে গেছিল ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশে। তা যাই হোক, তৃণমূল কংগ্রেস মধ্যপ্রদেশে সুমনদা নিলাম হয়েছে কংগ্রেস আর বিজেপির মধ্যে, মানে একজন বলছে 1800 দেবো, একজন বলছে 2000 দেবো। কংগ্রেসও গ্যাসের ছাড়ার আগে কংগ্রেসও তো করেছে। না না, আমি সেটা করেনি কংগ্রেস, রাজস্থানে গ্যাসের ভর্তুকির কথা বলেনি। না না, আমরা তো কটাক্ষ করিনি। না না, আমরা তো কটাক্ষ করিনি, নরেন্দ্র মোদী কটাক্ষ করেছিল। আমার বক্তব্য, নরেন্দ্র মোদী কটাক্ষ করেছিল। 450 বলে কংগ্রেস মনে করে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ বা যে পারসেপশন তৈরি করার অভিযোগ বিজেপির, যেটা বলছে তৃণমূল, সেটা কংগ্রেস কতটা বাস্তব? না, বিজেপির কেন পারসেপশন তৈরি করতে হবে? মৃত্যুঞ্জয়কে বুকে হাত রেখে বলতে পারবে যে ছেড়ে দিন, কে প্রমাণিত হবে দোষী, কে প্রমাণিত হবে নির্দোষ, সেটা সময় বলবে। আমিও সে কথা বলছি, কিন্তু তা বলে আমার ঘর থেকে টাকা বেরোয়নি, আমার ঘর থেকে ইয়ে বেরোয়নি, কংগ্রেসের নেতার ঘর থেকে টাকা বেরোয়নি, আমার ছোট বড় কংগ্রেসের নেতার বাড়ি থেকে দেখলাম। তদন্ত হবে। হ্যাঁ, তাহলে সাব্যস্ত হলে জেলে যাবে, একই তো, জেলে একই তো কথা। তাহলে একই তো কথা, সারা ভারতবর্ষে তুমি কংগ্রেসের একটাই খুঁজে পেয়েছো, আর তোমার একটা রাজ্যে ক্যাবিনেট মিনিস্টাররা জেলে বসে আছে। মৃত্যুঞ্জয় কি করে বলছেন আমি জানি না। এক লাইনে আমি কনক্লুড করছি, 26 জন কংগ্রেসী নেতা। আচ্ছা ঠিক আছে, তৃণমূলের 30 জন হলে কংগ্রেসের 26 জন। সারা ভারতবর্ষ জুড়ে 26 জন জন আছে, তোমার একটা রাজ্যে 30 জন। তৃণমূল সবচেয়ে বড় শক্তি, ভয় পাচ্ছে বিজেপি, তাই বলছে। এক লাইনে কনক্লুড করছি, একটা সময় ছিল, আমি বামপন্থী বন্ধুর সামনেই বলছি, ট্রামে, ট্রেনে, বাসে উঠলে শেষের দিকে বামপন্থীদের সম্বন্ধে কিছু কিছু এমন মন্তব্য হতো, সেগুলো হয়তো আজকে ভাইয়ের শুনলে ভালো লাগবে না, হয়েছে, এই ঘটনা ঘটেছে। আজকে সেই পারসেপশন, বাসে ট্রামে উঠুন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলুন, মৃত্যুঞ্জয় মানুষের কি পারসেপশন, পারসেপশনের একটা বাতাবরণ, সেই বাতাবরণ সম্পর্কে আপনাদের কি ধারণা? আমাদের ধারণা না, প্রথম দিনই ওই কাকু, তৃণমূলের কাকু স্পষ্ট করে দিয়েছিলেন। তিনি প্রথম দিনই কি বলেছিলেন, আমার যে সাহেব তাকে কেউ ছুতে পারবে না। এবং আপনি দেখুন, এটাই পারসেপশন, বিজেপি চাইবেই না তো ছুতে, একটাই তো ব্যাপার, একদম এখানে একটাই ইস্যু, আর কিছু ইস্যু নয়। উনি ওই যে বলছেন না কংগ্রেসের 26 জন, এইটা সেটা, তৃণমূলের বয়স কত, কি দেখিয়ে এসেছিল তারা ক্ষমতা, এটা ভুলে যাচ্ছে। এখন বলছে মধ্যপ্রদেশে চোর আছে, উত্তরপ্রদেশে চোর আছে, তারা কেন চুরি করলো, কেন আসছে না? মমতা ব্যানার্জি আজ অব্দি বলেছে কারোর এগেন্স্টে কিছু করেছে? সবাইকে বলেছে ঠিক আছে ছেড়ে দাও, ওটা ছেড়ে দাও, ওটা করো না, তোমরা 75%, 25% খাও, কম খাও। আমরা ভুলে যাব যে 100% কে মমতা ব্যানার্জি ভাগ করে দিয়েছে। বিজয়নের বিরিয়ানিতে সোনাটা ভুলে যাব, চোর
তৃণমূল চোর, না, এটা তৃণমূলের নিচু বিজয়নটা থেকে আমরা ওপর ভুলে যাবো না, সবাই কেরালাতে। জানে, এটা একদম স্পষ্ট। তারপরে তাহলে জিতছে কি কারণে? শুধুমাত্র কি না, এখানে তো এরকম ভাবে ভোটটা তো অনেক ইকুয়েশন, এটা আপনিও ভালো করে জানেন, আমরা যারা সাংবাদিকতা করেন, তাহলে যদি তৃণমূলদের যদি সেই বুকের পাটা থাকতো, তাহলে গ্রাম পঞ্চায়েত নির্বাচনে পুরো প্রশাসনকে ব্যবহার করে তারা নির্বাচন লড়তো না। মানুষকে দিত ভোট। জলপাইগুড়ির এই- উপনির্বাচনে এই- পঞ্চায়েতে এই- 15% ভোট পাওয়া দল এই- তাহলে এই- আপনারা একটা সিট 6% নেমে যায়। আমার কংগ্রেস জিতেছিল, সেটা এবং নিলেন কেন ভারতীয় এইভাবে? জনতা পার্টির বিরুদ্ধে যে ওয়াশিং মেশিনের তত্ত্ব তৃণমূল কংগ্রেস দিচ্ছে, সেই ওয়াশিং মেশিনের জায়গা থেকে স্বচ্ছ ভাবমূর্তিতে বেরিয়ে আসার ক্ষমতা দেখাবে কিনা ভারতীয় জনতা পার্টি এই আগামী 1-2 মাসের মধ্যে, সেদিকে আমাদের নজর থাকবে। একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আজকে রাহুল গান্ধী তিনি আজকে বলছেন যে এই যে ইন্ডিয়া জোটের সঙ্গে এই যে বিভিন্ন রাজ্যে রাজ্যে আঞ্চলিক দলের সঙ্গে যে জোট হওয়ার একটা কথাবার্তা চলছে, যা নিয়ে 31শে ডিসেম্বরের মধ্যে জোট শরিকদের সঙ্গে ইন্ডিয়া জোটের অন্যতম প্রধান শরিক কংগ্রেসের যে একটা আলোচনা এবং সেই আসন রফা চূড়ান্ত নিয়ে একটা সময়সীমা প্রাথমিকভাবে ধার্য হয়েছিল বলেই আমরা জানতে পেরেছিলাম। সেখানে আর মাত্র 3 দিন বাকি, আজকে 28 তারিখ হয়ে গিয়েছে এবং সেই 31 তারিখ রয়েছে সেই আসন রফার সময়সীমা। তার আগে আজকে রাহুল গান্ধী বলছেন আপ বা তৃণমূল কংগ্রেসের মতো আঞ্চলিক দলের সঙ্গে আসন রফা নিয়ে কোনো প্রকার সমস্যা হবে না। এবং যখন রাহুল গান্ধী কথা বলছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এ রাজ্যে তৃণমূল কংগ্রেসে ইন্ডিয়া। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা একবার শোনাবো দর্শকদের। ইন্ডিয়া জোট সারা ভারতবর্ষে থাকবে, আর বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে। মনে রাখবেন, বাংলায় তৃণমূল কংগ্রেসই বিজেপিকে শিক্ষা দিতে পারে, সারা ভারতবর্ষকে পথ দেখাতে পারে, অন্য কোনো পার্টি নয়। আসবো কংগ্রেসের মুখপাত্র সুমন রায়চৌধুরীর কাছে। কি করবেন? দেখুন, রাহুল গান্ধীর বার্তা দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা দিয়েছেন। এই কথাটা বহুবার আগে আমরা বলেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় এই স্টেটমেন্টও দিয়েছিলেন যে ইন্ডিয়া জোট সেটা সারা ভারতবর্ষে, বাংলায় আবার ইন্ডিয়া জোট কি আছে। আমি অন রেকর্ড বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্টেটমেন্ট আমরা শুনেছিলাম। আজকে উনি আবার সেটা রিপিট করলেন। আমারও সেটাই বক্তব্য। আপনি দিল্লি যান, পাঞ্জাব যান, হরিয়ানা যান, মধ্যপ্রদেশ যান, আপনার শক্তি থাকে আপনি ইন্ডিয়া জোট করুন, আমাদের বাংলাতে রেহাই দিন। আমরা শূন্য, আমরা মাইনাস, রেহাই চাইছি। যারা ফুলচাঁদ শেখ, অরবিন্দ মণ্ডল, আলফাজউদ্দিন হালদার, যাদের হাতে খুন হয়েছে, যাদের বাড়ি ঘরদোর জ্বালানো হয়েছে, যাদের দোকান জ্বালিয়ে দেওয়া হয়েছে, শুধু একটা পঞ্চায়েতের সিটের জন্যে, একটা পঞ্চায়েত প্রধান হওয়ার জন্যে, তাদের সঙ্গে কোনো ধরনের জোট করলে এই পরিবারগুলোকে আমরা গিয়ে কোট আনকোট বৃহত্তর স্বার্থ বোঝাতে পারবো না। আমি আপনার এই প্যানেলের মাধ্যমে আমার নেতা মাননীয় অধীর রঞ্জন চৌধুরীর অক্লান্ত পরিশ্রম, সেটাকে মাথায় রেখে সর্বভারতীয় নেতৃত্বের কাছে আবার অনুরোধ জানাচ্ছি, যদি আমাদের একা লড়াই করতে দেন, সেইটাই হবে দলের জন্য সবচেয়ে স্বাস্থ্যকর বিষয়। যে দলের জন্য আপনাদের যদি আসন না থাকে, আপনাদের প্রাসঙ্গিকতা থাকবে। 42টি লোকসভা কেন্দ্রে কংগ্রেস লড়বে, কংগ্রেসের পতাকা উড়বে, বা যদি অন্যান্য কোনো ধর্মনিরপেক্ষ প্রগতিশীল দলের সঙ্গে কংগ্রেসের সমঝোতা হয়, কোনো আপত্তি নেই। কিন্তু একটা বা দুটো বা 3টে সিট নিয়ে তৃণমূলের সঙ্গে আসন সমঝোতা করলে প্রকারান্তরে কংগ্রেসের সংগঠনকে মাটির তলায়ও আর খুঁজে পাওয়া যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে পারসেপশন উনি নিজেই ডিক্লেয়ার করে দিলেন, আমাদের আর বলতে হচ্ছে না। বাংলা কংগ্রেস, ইন্ডিয়া কংগ্রেস উনি ডিক্লেয়ার করে দিলেন। ইন্ডিয়া জোটের প্রধান উদ্দেশ্য হলো বিজেপিকে, ভারতীয় জনতা পার্টিকে ভারতবর্ষ থেকে সরানো। এবার ভারতীয় জনতা পার্টিকে ভারতবর্ষ থেকে সরাতে গেলে যে রাজ্যে শক্তিশালী, আমরা প্রথম দিন থেকে বলে আসছি, সেই রাজ্যে ইন্ডিয়া জোটের পতাকাটা বহন করতে হবে, লিড করতে হবে। আর লিডিং ফ্রম দ্য ফ্রন্ট যে কথাটা আছে, সেখানে তৃণমূল কংগ্রেস বারবার প্রমাণ করেছে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে ভারতীয় জনতা পার্টি যতবার এসছে তৃণমূলের সাথে লড়াই করতে এসছে, মুখ থুবড়ে পড়েছে। এই 2021 সালে নরেন্দ্র মোদী থেকে আরম্ভ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, স্বরাষ্ট্রমন্ত্রী
জেপি নাড্ডাজি প্রত্যেকে এসছেন। রথের চাকা আমরা পশ্চিমবঙ্গের মানে মানচিত্রের বাইরে আটকে দিতে পেরেছি, এটা তৃণমূল কংগ্রেস পেরেছে। আমরা এক মিনিট তৃণমূল কংগ্রেস একমাত্র দল যারা 2021-এর পর থেকে ভারতীয় জনতা পার্টির যে কটা উপনির্বাচন হয়েছে, যাই হয়েছে, 1.5 লাখে জেতা সিট আমরা 3 লাখে আসানসোলে হারিয়েছি। এই যে বিজেপিকে হারাতে পারে, তা আমরা দায়িত্ব নিচ্ছি। এবার কংগ্রেসের সাথে কি জোট হবে, কটা আসন রফ হবে, আমরা 31 ডিসেম্বর বলেছি, সেইটা তো আমাদের শীর্ষ নেতৃত্ব, কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ঠিক করবে। মৃত্যুঞ্জয় পাল কি বড় বড় ডায়লগ বললো, কথা বললো, বা সুমন বাবু কি বললেন, তাটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে ইন্ডিয়া জোটের দায়িত্ব পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কাঁধে আছে। আমরা সেটা প্রথম দিন থেকে বলেছি। এক দ্বিতীয় কথা হলো কথাকে চাই মৃত্যুঞ্জয় সেটাই মানে দাঁড়াচ্ছে, সেটা তো দর্শক বুঝবেন। আর আমরা একজন অবজারভার এই জায়গা থেকে সাংবাদিকের আঙ্গিক থেকে আপনি কি বুঝছেন? দ্বিতীয় কথা একদম ইন্ডিয়া জোটের দায়িত্ব পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসেরই কাঁধে, আর অন্য কারো কাঁধে নয়। খুব ভালো বলছি, খুব ভালো কথা। আপনারা ইন্ডিয়া জোট দিয়ে বলছেন পশ্চিমবঙ্গে কোন আপত্তি নেই। কথা কংগ্রেস এত দ্বিচারিতা করে, এর জন্য পশ্চিমবঙ্গে শূন্য হয়েছে। এই যে পাশে বসে আছে কংগ্রেস এবং সিপিআই এর বন্ধু বামপন্থীরা, এই কংগ্রেস বলে এসছে যে আমরা 50,000 কর্মী খুন হয়েছে, একের পর এক কংগ্রেস কর্মীদের খুন, কংগ্রেস করার অপরাধে আমরা ছোটবেলায় শুনেছি কই মাছ ঢুকিয়ে দেওয়া হয়েছে, আমরা ছোটবেলায় শুনেছি হাত কেটে নেওয়া হয়েছে। কংগ্রেস করার অপরাধে সেই তার সিপিএম এর সাথে যদি জোট করতে পারে, আজকে সিপিআইএম ইনসাফ যাত্রা করছে, এই ইনসাফ যাত্রার এক ধরনের ঘটনা। ইনসাফ কারা চাইছে? বাংলার মানুষ সিপিএম এর কাছ থেকে ইনসাফ পল্লব মুখোপাধ্যায়ের কাছে। এক্ষেত্রে তাহলে যখন সরাসরি ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন, তাতে কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের জোটের যে সম্ভাবনা, সেটা নেতিবাচক দিকে যাচ্ছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। মানে তাহলে কি কংগ্রেসের সঙ্গে বামেদের জোটটা ক্ষেত্রে মানে আরেকটুখানি এগোবে বলে মনে করছেন, ইতিবাচক দিকে যাচ্ছে মনে করছেন? দেখুন, প্রথম কথা হলো আমাদের যিনি রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বা আমাদের যিনি সেন্ট্রালের সেক্রেটারি সীতারাম ইয়েচুরি, প্রত্যেকেই স্পষ্ট করে বলেছেন ইন্ডিয়াটা আমাদের কোনো জোট নয়, নির্বাচনী জোট নয়, এটা একটা প্ল্যাটফর্ম। আমাদের প্রথম এবং শেষ কথা হলো নীতির লড়াই। মমতা ব্যানার্জি যেটা দেখেন, উনি নেতার লড়াই। ওনাকে যখন প্রথমেই বলা হলো বিজেপির এগেনস্টে আসতে, উনি আসেননি। কিন্তু তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূলের মমতা ব্যানার্জি হোক বা তৃণমূলের নেতা নেত্রীরাই হলো, যেভাবেই বলুক, ওই যে বললেন না ইনসাফ যাত্রা, পশ্চিমবঙ্গ 12 বছরে তো না ইনসাফই দেখে যাচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে। তবুও ওনারা যে কি করে কথা বলেন, উনিরা 12 বছরে চুরি ছাড়া কিছু করেননি। তার ফলস্বরূপ ওই যে বলছিলেন না, একমাত্র বাংলায় বিজেপি এগেইনস্টে লড়ছিল, 34 বছরে বাদ দিন না, অনেক ফাইল দেখিয়েছিলেন, তো ফাইল ওপেন করতে পারেনি, যখন চুপ করে বসতাম। আরে আনন্দময় সেই জায়গা থেকে কথা অনেক হয়ে গেছে। সুপ্রিম এটা কি মানুষ কি জানে না কারা গুলি করেছে 21 জুলাই? এই 21 তাহলে 21 জুলাই কমিশনের রিপোর্ট, 21 জুলাই কমিশনের রিপোর্ট, 21 জুলাই কমিশনের রিপোর্ট বলতে হলে 21 জুলাই কমিশনের রিপোর্ট, 21 জুলাই কমিশনের রিপোর্ট এখনো এ রাজ্যের সরকার করতে পারে। তার মানে 12 বছরে, তার মানে 12 বছরে সেই রিপোর্টটা বেরোলো না। জিনিসটা মাঝে মারা গেছে। আপনিই তো বলছেন মৃত্যুঞ্জয়, আপনি একটু আগে বলেছেন দোষী সাব্যস্ত না হলে তাদের বিরুদ্ধে আঙুল তোলাটা অনুচিত, তাহলে রিপোর্ট না বেরোলে সেটাও সঠিক নয়। হ্যাঁ, আসবো পল্লব মুখোপাধ্যায়ের কাছে। এক্স্যাক্টলি সেখানেও চুরি হয়েছে, কে চুরি করেছে সেটা যেমন দেখা যায়নি। বুদ্ধ ভট্টাচার্যের বিরুদ্ধে এখনো পর্যন্ত আপনারা কোনো পদক্ষেপ করেননি। এমনকি শিল কমিশন বসেছিল ফরওয়ার্ড ব্লকের 5 জনের মৃত্যুর ঘটনায় কোচবিহারে 2008 সালের 5ই ফেব্রুয়ারি, সেই ঘটনারও রেজাল্ট বেরোয়নি। আসবো বিজেপির কাছে, জ্যোতি চট্টোপাধ্যায়ের কাছে আমার ক্যাটেগরিক্যাল প্রশ্ন, ভারতীয় জনতা পার্টি কি মনে করে তাদের ক্ষেত্রে কোনটা বেশি চ্যালেঞ্জ হবে, তৃণমূল কংগ্রেস আর কংগ্রেসের জোট, নাকি বাম আর কংগ্রেসের জোট? কোনটা বেশি চ্যালেঞ্জিং বিজেপির কাছে? না দেখুন, বিষয়টা হচ্ছে এইখানে যারা ঝগড়া করছে না, আপনি একটু আগে বলছিলেন না সেই কমিশনের রিপোর্টটা কেন আসেনি, 21 জুলাই হত্যাকাণ্ডের রিপোর্টটা আসবে কি করে? সে তো নবান্নে বসে, তখন মহাকরণে বসে সেটিং হয়ে গেছে, সেটিং এর জন্য আসবে না, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আর এখানে ভাই তুমি বলো না, আমি তোমার বলার সময় বলিনি, ভাই 2 মিনিট দাঁড়াও না, তুমি বলার সময় বলিনি। বিষয়টা হচ্ছে যারা এখানে বসে বসে বড় বড় কথা বলছে, দেখো তোমরা যে ঝগড়া করছো
এখানে ঝগড়া করার কোনো মানে রাখে না মৃত্যুঞ্জয় দা, সুমন দা বা ভাই পল্লব, কি কেন ঝগড়া করছো? তোমাদের নেতারা উপরে গিয়ে সেটিং করছে আর তোমাদের কথা কেউ শোনে না। আর সুমন দা তোমাদের কথা কেউ শুনছে না। দেখো তোমাদের জন্য খুব কষ্ট হয় আমাদের, কারণ হচ্ছে তোমাদের কথা তোমাদের নেতারা শোনে না। বিষয়টা আরে ভাই আবার কথা বলে, শেষ করে। আচ্ছা, সুমন দা এখানে বললেন যে সুমন দাদের অনেক কর্মী খুন হয়েছেন। হ্যাঁ, বাংলার মানুষ খুন হয়েছেন, এর জন্য কিন্তু আমরাও প্রতিবাদ করেছি। শুভেন্দু অধিকারী আমাদের বিরোধী দলনেতা, উনি কিন্তু বারবার করে বলেছেন যে তৃণমূল কংগ্রেস হচ্ছে খুনি। তার কারণ কংগ্রেসের কর্মীদেরকে খুন হতে হয়েছে, সিপিএম এর কর্মীদেরকে খুন হতে হয়েছে, বিজেপির কর্মীদেরকে খুন হতে হয়েছে। এই বিজেপি এই তৃণমূল কংগ্রেসকে বাংলা থেকে উৎখাত করার ডাক দিয়েছে হচ্ছে বিজেপি। পঞ্চায়েতে সবচেয়ে বেশি খুন হয়েছে জ্যোতি, তোমার কাছে আরেকটা বলছি দাদা, সুমন দা অনেক সিনিয়র কর্মী, সৎ মানুষ। বিষয়টা হচ্ছে যে আপনার নেতা রাহুল গান্ধী এটা বোঝে না, সেই জন্য তৃণমূল কংগ্রেসকে যদি সত্যিকার অর্থে পরাস্ত করতে চান, একমাত্র প্ল্যাটফর্ম হচ্ছে বিজেপি। ওয়েলকাম বিজেপিতে। আমরা এই আলোচনায় থাকবো, একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে বিষয়টি আমরা দেখতে পেলাম আজকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দেগঙ্গায় তৃণমূল কংগ্রেসের কর্মী সভা থেকে যেভাবে আক্রমণ করেছেন, তিনি বলেছেন যে জ্যোতিপ্রিয় মল্লিককে অ্যারেস্ট করা হয়েছে এবং তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, সেটা নিয়ে বাম বিজেপি কংগ্রেস একসঙ্গে চোর বলে প্রচার করতে নেমে পড়েছে। এই যে বাম বিজেপি কংগ্রেসকে এক বন্ধনীতে রেখে আক্রমণ, আমরা সাম্প্রতিক অতীতে মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনিনি। 21শে জুলাই বিজেপিকে আক্রমণ করলেও কংগ্রেসকে সরাসরি এভাবে আক্রমণ তিনি করেননি। আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরাসরি কংগ্রেসকে আক্রমণ করছেন। কি মনে করেন, মানে সুমন রায়চৌধুরী কিভাবে দেখছেন এই বিষয়টিকে, কিভাবে ব্যাখ্যা করছেন? না, এটা অবাক হওয়ার কিছু নেই। দেখুন, দীর্ঘদিন ধরে উনি হয়তো আজকে নিজে মুখে বলেছেন বা আপনারা আগে অবজার্ভ করেননি, ওনার মাইন্ডসেটটা এটাই ছিল। কারণ দীর্ঘদিন ধরে উনি ওনার দলের মুখপাত্র মাননীয় কুণাল ঘোষ মহাশয়কে দিয়ে কোনোদিন বিকেলে বলিয়েছেন বাম কংগ্রেস বিজেপির দালাল, কখনো বলিয়েছেন কংগ্রেস বিজেপির দালালি করছে, কখনো এই শব্দবন্ধ ব্যবহার করেছেন কুণাল বাবু, অধীর রঞ্জন চৌধুরী বিজেপির ব্লু আইড বয়। এই কথাগুলো একজন মুখপাত্র তার সুপ্রিমোর অ্যাপ্রুভাল না থাকলে কি বলতে পারে? তা আলটিমেটলি সুপ্রিমোও বলেছে। ও যদি মৃত্যুঞ্জয় যদি আমায় চ্যালেঞ্জ করে, আমার এই মোবাইলের মধ্যে সব রেকর্ড আছে, আমি শুনি। আমার যে একজনের তো অ্যাকশন বলে দেবে। কংগ্রেসের পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে অ্যাকশন কি, মুভমেন্ট কি, সেটা আমরা যদি দেখি যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অ্যাকশন থাকে, এবং তাহলে তো তৃণমূল কংগ্রেস এখানে যদি ভারতীয় জনতা পার্টিকে, এক মিনিট সুমনদা তোমার বেলা বলিনি তো, তৃণমূল কংগ্রেস যদি ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়ছে আর তুমি যদি ভারতীয় জনতা পার্টির হাতকে শক্তশালী করো, তাহলে তো আমাদের বলতে বাধ্যই হবে যে এখানে এজেন্টের কাজ করছে, আজকে এজেন্টের কাজ করছে। আমরা ভারতীয় জনতা পার্টিকে বারবার যেখানে হারাচ্ছি, ভারতীয় জনতা পার্টি যেখানে আমরা হারাচ্ছি, সেখানে সিপিএম আর কংগ্রেস, সিপিএম আর কংগ্রেস, এই যে জোট, এই যে জোট, এই যে আমারণে জোট, কোন উদ্দেশ্যহীন, কোন নীতিহীন জোট। না, সেই নীতিটা কি তুমি সার্টিফাই করবে? আমি সার্টিফাই করব। বাম এবং কংগ্রেসের জোটের কি নীতি, সেটা কি তুমি সার্টিফাই করা দরকার নেই? আমি সার্টিফাই করব। এই জোট কংগ্রেসী কর্মীরা মানেনি বলেই, কংগ্রেসী কর্মীরা মানেনি বলেই তো কংগ্রেস আজকে শূন্য। ঠিক আছে, আজকে অধীর চৌধুরী, আজকে তার আমলে কংগ্রেস শূন্য কি করে হলো, এইটা নিয়ে তো একটা রিসার্চ করা উচিত। 34 বছরে কংগ্রেসকে নিয়ে সিপিএম ক্ষমতায় থাকার পরে কি করে শূন্য হলো, এটা তো একটা গবেষণার বিষয়। তাই আমাদের বক্তব্য, আমরা ভারতীয় জনতা পার্টিকে হারাচ্ছি। অঙ্কুরটা আমরা আবারও বলছি, পশ্চিমবঙ্গের বুকে ভারতীয় জনতা পার্টিকে তৃণমূল কংগ্রেস হারাবে। আমরা বলছি 42টা সিট তৃণমূল কংগ্রেস একার ক্ষমতায় লড়তে পারে, কিন্তু সেই জন্য আলোচনা চলছে, বিশ্বাস করো তোমার নেত্রী না চাইলে এই জ্যোতি চট্টোপাধ্যায়রা ফুটহোল্ড বাংলাতে পেত না। বিজেপিকে তোমরাই এনে বসিয়েছো দাদা, তোমরাই এনে বসিয়েছো। আজকে হবে না জোট, হাত ধরা ধরে আজকে হবে না বাবু। বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বাংলায় 10 ফুটি হচ্ছে। সিপিএম এর
কিন্তু এই কথাটা বলে আজকে মৃত্যুঞ্জয় এই যে বাংলায় লড়বে তৃণমূল, সারা দেশে থাকবে ইন্ডিয়া, বাংলায় যদি তৃণমূল কংগ্রেসই লড়ে তাহলে ইন্ডিয়ার বাকি জোট শরিকদের একেবারে নস্যাৎ করে দিচ্ছেন তৃণমূল কংগ্রেস নেত্রী, এবং সেক্ষেত্রে তিনি একই সঙ্গে বাম কংগ্রেসকে বিজেপির সঙ্গে একই বন্ধনীতে রাখছেন। তাহলে কি তৃণমূল কংগ্রেস আদৌ ইন্ডিয়া জোটটাকে গুরুত্ব দিচ্ছে? আরে কংগ্রেস, আমরা কি প্রদেশ কংগ্রেস নিয়ে কথা বলছি? প্রদেশ কংগ্রেসের ভূমিকা নিয়ে কথা বলছি, এখানকার নেতৃত্বের ভূমিকা নিয়ে কথা বলছি। আমরা তো বলছি কংগ্রেস লড়ছে, রাহুল গান্ধী লড়ছেন, সোনিয়াজি লড়ছেন, আমরা তো বলছি সেইটা আলাদা, সেটা সেন্ট্রালের ক্ষেত্রে। কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের তার মানে আমরা বলছি কংগ্রেসের সঙ্গে বহরমপুর এবং মালদা দক্ষিণ যে দুটি আসন কংগ্রেসের ছিল, সেই আসন দুটিতেও কোনো বোঝাপড়ার সম্ভাবনা কি আদৌ রাখছে কংগ্রেস? কংগ্রেস একা লড়লে কংগ্রেস কর্মীরা সবচেয়ে বেশি খুশি হবে। আমরা তো দেখেছি আজকে বিনয় তামাং অজয় এডওয়ার্ডসকে অধীর রঞ্জন চৌধুরী গেছিলেন। আমি জানি না অধীর রঞ্জন চৌধুরী জননেতা, অধীর রঞ্জন চৌধুরীর কারুর সঙ্গে জোট করার দরকার নেই বহরমপুর লোকসভা জেতার জন্য। সেই জন্য আমরা একা উই আর এনাফ টু ফাইট আওয়ার ওন ব্যাটল আন্ডার দ্য লিডারশিপ অফ অধীর রঞ্জন চৌধুরী। অঙ্কুরদা, আমি লাস্ট ইন্ডিয়া জোটের মল্লিকার্জুন খার্গেজির যে বক্তব্যটা ছিল সেখানে পরিষ্কার উনি বলেছিল যে আজকে ক্ষমতায় আসতে গেলে প্রথমে তো বিজেপিকে হারাতে হবে, বিজেপিকে হারিয়ে বেশি সংখ্যক সাংসদ পেতে হবে, এটা তো সোজা বাংলা। তাহলে আজকে পশ্চিমবঙ্গে থেকে যদি ইন্ডিয়া জোটের আমরা 42টা আসন নিতে পারি, তাহলে যদি সেটা তো ইন্ডিয়া জোটের পক্ষেই যাবে, ইন্ডিয়া জোটের বাইরে তো যাবে না। তৃণমূল কংগ্রেস তো ইন্ডিয়া জোটের হাতকে শক্তিশালী করবে। আমরা 42টা আসনে 42, আবারও বলছি 31শে ডিসেম্বরের মধ্যে আমরা বলেছিলাম তৃণমূল 42টায় লড়বে, তৃণমূল কংগ্রেস 42টায় লড়বে, 42টায় তৃণমূল কংগ্রেস। এখন যদি তোমাদের একদম মাননীয় সাংবাদিক মহাশয় কংগ্রেস 42টায় নেত্রী যা বললো, মুখপাত্র তাই বললো। ট্রেন্ডিং নিউজ, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বলছে তৃণমূল 42টাতেই লড়বে আর ভারতবর্ষে লড়বে ইন্ডিয়া জোট। আমাদের ইন্ডিয়া জোটের কোনো প্রয়োজন নেই। এই যে পরিস্থিতিটা আজকে, শান্তি বাকিদের অভিমত শুনি। অধীর রঞ্জন চৌধুরী, অজয় এডওয়ার্ড, বিনয় তামাং এদের নিয়ে দেখা করেছিলেন কেন্দ্রের কংগ্রেস নেতৃত্বের সঙ্গে, অর্থাৎ বহরমপুর সহ মালদা দক্ষিণ আসন তো বটেই, দার্জিলিং যেটা একসময় জোয়াকিম বাকসার নেতৃত্বে কংগ্রেসের আসন ছিল, সেই দার্জিলিং আসনটার দিকে নজর রয়েছে বলেই এদেরকে নিয়ে আলোচনা করেছিলেন কংগ্রেস নেতৃত্বের সঙ্গে। ফলে সেই আসনটিতে যেহেতু শিলিগুড়িতে একসময় বামেদের একটা ভালো বেস ছিল, সেখানে অশোক ভট্টাচার্য একটা লড়াই দিয়েছিলেন, কংগ্রেসকে হেল্পও করেছিলেন। আজকে সেই জায়গাটাতেও কিন্তু তার মানে আমরা দেখতে পাচ্ছি একটা গুরুত্বপূর্ণ লড়াই হতে চলেছে, যেখানে তৃণমূল কংগ্রেসও কিন্তু পার্টি হয়ে দাঁড়াবে। কিভাবে দেখছেন এই বিষয়টিকে? আপনারা কংগ্রেসকে সেক্ষেত্রে কতটা সহযোগিতা করবেন? এটা তো যখন আমাদের নির্বাচনী যখন যে কাঠামো যা তৈরি হবে তখন সেটা ঠিক হবে। এখন তো এখানে বসে আমি এটা বলতে পারবো না। আমাদের পার্টির এরকম কোনো এখনো পর্যন্ত কোনো আমাদের কাছে, আজকে আমাদের রাজ্য কমিটির মিটিং চলছে বা আমার মনে হয় না সেখানেও এরকম কোনো আলোচনা হবে। যেটা মূলত যেটা প্রথম কথা, এই যে বলছেন না তৃণমূলের লোক যে 42টা জিতবো, ওনারা গ্যারেন্টি যে 42 জন থাকবে তৃণমূলে, ইন্ডিয়া জোটেই থাকবে? আসলে পরিষ্কার কথা, এই পরিষ্কার কথা যে একটা জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের এখন বিজেপিকে বাঁচাতে হবে লোকসভায়, এবং পরবর্তীকালে যেটা হবে সেটা হলো বিধানসভায় আবার বিজেপি বাঁচাবে তৃণমূলকে। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ কথা যেটা তৃণমূল কংগ্রেস বারংবারই বলছে 0-0-0, তো এই আপনারা মানুষ আমি আপনার কাছে ক্যাটেগরিক্যালি আমার সুনির্দিষ্ট প্রশ্ন, এই শূন্য যদি কোন একটা সংখ্যার ডান দিকে বসে সংখ্যাটা অনেক বড় হয়ে যায়, তো আপনারা সেই শূন্য সংখ্যক সমর্থক নিয়ে কেন ইন্ডিয়া জোটের প্রধান শরিক তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়াচ্ছেন না? আমাদের প্রধান, আমরা যেটা দেখতে পাচ্ছি ভারতবর্ষের জন্য সবথেকে বড় শত্রু হলো বিজেপি, আর পশ্চিমবঙ্গের জন্য সবথেকে বড় শত্রু ভারতবর্ষের সবচেয়ে বড় ভোটই তো হচ্ছে, এটা তো পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভার ভোট হচ্ছে না। বিজেপির মধ্যে কোনো ডিফারেন্স নেই। প্রত্যেকটা নীতিগত দিক থেকে দেখুন, যেভাবে ওরাও এই যে বিজেপি যেরকম ভাবে আমাদের সংসদে সবাইকে সাসপেন্ড করে দিচ্ছে, শূন্য করে দিচ্ছে বিরোধী, এখানেও তৃণমূল তাই করছে। এই তৃণমূল এত বড় বড় কথা বলছে, একটা সিট তো জিতলো বাই ইলেকশনে কংগ্রেস,
তো সেইটাকে ওই রকম ভাবে নেওয়ার কোনো দরকার ছিল? আমাদের এরা নেওয়ার কি আছে? রাখে, কেউ যদি এরা কোনো স্বেচ্ছায় এসে রকমভাবে স্বেচ্ছায় এসে যায় না, আসছে, স্বেচ্ছায় স্বেচ্ছায় কেউ আনা যায় তো না। বাইরন পঞ্চায়েত বিশ্বাস নিজে নির্বাচন বা যারা বলেছে, মাটিতে থাকে আবার পশ্চিমবঙ্গে বাইরন তারা বিশ্বাস জানে নিজে এসছে। তৃণমূল কিভাবে রাজনীতি আরে করছে, তৃণমূল কিভাবে এই রাজনীতি শূন্যতে করে। যাওয়ারও কোনো ব্যাপার কিভাবে- নেই, জ্যোতি আসারও কোনো চট্টোপাধ্যায়ের ব্যাপার নেই। কাছে তৃণমূল শূন্য কংগ্রেস থাকবে। একই রকম ভাবে ভারতীয় জনতা পার্টির মতোই হ্যাঁ, ছিল। ভারতীয় তৃণমূল রাজনীতি কবে? জনতা পার্টির তৃণমূল মতোই কবে রাজনীতি তৈরি করছে। হয়েছিল? এই যে বাইরন বিশ্বাসকে নিয়ে নেওয়াটাও বিজেপি অনুসরণ করেই চলছে। কি বলবেন জ্যোতি চট্টোপাধ্যায়? আসছি বিজেপির বক্তব্যটা একটু শুনি। জ্যোতির কাছে আমার প্রশ্ন, সিপিএম বা কংগ্রেসের অভিযোগ বাইরন বিশ্বাসকে যে তৃণমূল কংগ্রেস নিজেদের অঙ্গীভূত করে নিয়েছে সেটাও বিজেপির দেখানো পথে। কি বলবেন জ্যোতি চট্টোপাধ্যায়? দেখুন, আমাদের লোকসভা নির্বাচন নিয়ে দেখুন আমাদের পার্সপেক্টিভটা হচ্ছে এখানে ক্লিয়ার। সেটা হচ্ছে যে লোকসভা নির্বাচন মানুষ অনেক মিলিঝুলি সরকার দেখেছে, স্থায়ী সরকার চায়। আমি সরাসরি প্রশ্ন করেছি, আমার সরাসরি প্রশ্নের সরাসরি উত্তর চাই। হ্যাঁ, বলুন। এই যে বাইরন বিশ্বাসকে তৃণমূল নিয়ে নিয়েছে, এটা বিজেপির দেখানো পথে, কি বলবেন? না দেখুন, বিষয়টা হচ্ছে দুটো পার্সপেক্টিভ আপনাকে বুঝতে হবে, যে সে কি নিজে স্বেচ্ছায় আসছে নাকি তাকে জোর করে দেওয়া হয়েছে। আজকে আপনি বলুন তো, যে সাগরদিঘিতে আপনারা কি মনে করেন, মানে বাইরন কি আমি একটা উদাহরণ দিচ্ছি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। উদাহরণ হচ্ছে এটাই, যে সাগরদিঘিতে বাইরন বিশ্বাস জেতার পরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে বাদ দেওয়া হয়েছিল, আর এখানে মৃত্যুঞ্জয়দা বড় বড় কথা বলছে যে স্বেচ্ছায় চলে এসছে। এখানে যারা ভারতীয় জনতা পার্টির বিধায়ক রয়েছে বা একটা বিধায়ক ছিল কংগ্রেসের, তাদের প্রকল্প বাস্তবায়ন করতে দেওয়া হয় না, তাদেরকে মিটিংয়ে, প্রশাসনিক মিটিংয়েও তাদেরকে ডাকা হয় না, ইনভাইট করা হয় না। সুতরাং তাদেরকে এই যে আপনার এমএলএ ল্যাডের যে টাকাগুলো, সেই এমএলএ ল্যাডের টাকাগুলোকেও ব্লক করে দেওয়া হয়েছে। এর থেকে পরিষ্কার হচ্ছে যে এরা চায় গলা টিপে ধরে যাতে কিনা বিধায়করা নিজেদের দলে আসে। এইটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রশ্ন। বাবুল সুপ্রিয় অর্জুন সিং কেন গেল? বাবুল সুপ্রিয়, আরে ভাই তুমি কত বলো না, কেন কথা বলবো না? পরেশ অধিকারী কোথায় আছে? কথা বলবো না। পরেশ অধিকারী কোথায় আছে এখন? কবে পার্টি কি রাজি বলছে? পরেশ অধিকারী? পরেশ অধিকারী কোথায় আছে? পরেশ অধিকারী যেদিন তৃণমূল কংগ্রেসে জয়েন করলো তার 3 দিন পরে, তার 3 দিন পরে তোমার অঙ্কিতা অধিকারীর মেয়ে, তার মেয়ে, সে ওয়েটিং লিস্টে চলে আসছে। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতিতে যাব, বিরতির পর আবারও ফিরে আসছি এই আলোচনায়। সঙ্গে থাকুন। ছিল না। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। ফলে যে দুটি বিষয় আপাতত এই 2023 বছর শেষের আগে লোকসভা ভোটের দামামা যখন বেজে গিয়েছে, তখন এখনো পর্যন্ত দাঁড়িয়ে আমরা যে বিষয়টি সামনের দিনের জন্য দেখতে পাচ্ছি, এক হচ্ছে ভারতীয় জনতা পার্টি তাদের কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা লোকসভা নির্বাচন পর্যন্ত চালাবে বলেই মনে করছে তৃণমূল কংগ্রেস, এ রাজ্যের শাসক দল। অন্যদিকে এখনো পর্যন্ত 3 দিন আর বাকি রয়েছে। এই 3 দিন বাকি থাকার মধ্যেই রাজ্যের শাসক দল এবং তৃণমূল কংগ্রেসের প্রধান সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কার্যত জোট সংক্রান্ত যাবতীয় যে সংশয় দোলাচল ছিল সেই জায়গাটাকে মোটামুটি তার অবস্থানটা স্পষ্ট করে বলে দিয়েছেন। এ রাজ্যে তৃণমূল কংগ্রেসই ইন্ডিয়া, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের শর্তেই কিন্তু এ রাজ্যে কংগ্রেসকে, যদি কংগ্রেসের সঙ্গে জোট করতে হয়, কারণ সিপিএম আগেই বলে দিয়েছে জোটের সম্ভাবনা নেই, ফলে সেটা কংগ্রেসকে তাহলে সেই ততটাই নমনীয় হতে হবে। এবং সেক্ষেত্রে আমাদের রাজ্য থেকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দক্ষিণ ভারতে খুব একটা ভোট পাবে না বিজেপি। ফলে এ রাজ্যের 35টা আসনের যে লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে, যত বেশি নিতে পারবে বিজেপি সেটাই তাদের ততটাই লাভ। এই জায়গায় দাঁড়িয়ে প্রথমে আসবো কংগ্রেসের কাছে। কি মনে করছেন আপনারা, তৃণমূল কংগ্রেসের কাছ থেকে এই যে আপনাদের অন্তত 2টি আসন রয়েছে, একক শক্তিতে এটা জয় কতটা সহজ বা কতটা কঠিন? দেখুন, মালদা, মুর্শিদাবাদ, উত্তরবঙ্গ এগুলো হচ্ছে কংগ্রেসের শক্ত ঘাঁটি। আমি তো আপনাকে একটু আগে আলোচনার সময় বললাম যে সাম্প্রতিক অতীতে নির্বাচনী সাফল্য নেই। হতে পারে, দেখুন নির্বাচনে আপস অ্যান্ড ডাউনস থাকে, সেটা ছিল, অস্বীকার করার কোনো জায়গা নেই। নিশ্চয়ই সেটা রিপেয়ার করা হবে সাংগঠনিকভাবে। এই 3 মাসের মধ্যে রিপেয়ার হবে। বহরমপুর লোকসভা কেন্দ্রের কথাই যদি আমি বলি, আমি এক্সাম্পল দিই, আমার মনে হয় না যে মাননীয় অধীর রঞ্জন চৌধুরীকে বহরমপুর থেকে সাংসদ হতে হলে 7ম বারের জন্যে তৃণমূলের সঙ্গে জোট করতে হবে, মানে বা জোট করাটা ম্যান্ডেটারি হবে। 2021-এর বিধানসভা বিষয়টা নির্বাচনের হচ্ছে, ফলাফল অনুযায়ী সে কথা বলছেন। দেখুন বিধানসভার নির্বাচন এবং লোকসভার নির্বাচনটা সম্পূর্ণ আলাদা, সেই ভেবেই সেটা মাথায় রেখেই মানুষ হয়তো ভোট দেবেন। এবার ব্যাপারটা হচ্ছে, বিষয়টা হচ্ছে বারবার আমি তো আগেও আপনাকে বললাম, এখনো একটাই কথা বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে খুব সফলভাবে ইন্ডিয়া জোটে থেকে জোটের পক্ষে কাজ করা খুব কষ্টকর, কারণ ওনার আশেপাশের লোকেরা, ওনার দলের নেতারা
এমনভাবে চক্রভিউহের মধ্যে জড়িয়ে রয়েছেন, বিজেপিকে ঠান্ডা না রাখতে পারলে, বিজেপিকে তার পাউন্ড অফ ফ্লেশ দিতে না পারলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আগামী দিনে ওনার দলের কিছু লোকের জন্য খুব তৃণমূল কংগ্রেস আসছি। সুমনদা এত বোঝে, এত জানে, এই বোঝা, এই জানাটা শুধুমাত্র সোনিয়াজি আর রাহুলজিকে বোঝাতে পারছে। এইটা যদি একটু অদিত বাবুকে দিয়ে সোনিয়াজি আর রাহুলজিকে বোঝালেই হয় যে মমতা ব্যানার্জিকে দরকার নেই, তাহলে তো হয়ে যায়। আমরা ইন্ডিয়া জোটের সামনে থেকে বারবার বলছি, যেই দলটা কংগ্রেস যদি ইন্ডিয়া জোট মানে বিজেপিকে যদি হারাতে চায়, তাহলে কংগ্রেস যদি একটা বৃহত্তর ভূমিকা পালন করে, দ্বিতীয় বৃহত্তর ভূমিকা কে পালন করবে? কোন রাজনৈতিক দল? তৃণমূল কংগ্রেস যারা আছে এটাকে সারা ভারতবর্ষে সবচেয়ে বেশি আসন সংখ্যা বিরোধীদের মধ্যে এই মুহূর্তে কার? তৃণমূল কংগ্রেস। তাহলে আজকে আমাদের প্রাসঙ্গিকতা তো আর প্রদেশ কংগ্রেস ঠিক করে দেবে না। আমরা বৈঠক করছি, আমাদের শীর্ষ নেতৃত্ব বৈঠক করছে রাহুলজির সাথে, সোনিয়াজির সাথে, তাতে এইখানে প্রদেশ কংগ্রেস এই রাজ্যে কতটা এই মুহূর্তে প্রাসঙ্গিক আছে? ভুলে গেছে সিপিএম এর কাছে আসবো। আমার কেন্দ্রীয় নেতৃত্ব প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে দিল্লিতে ডেকে পাঠিয়ে তাদের মতামত জেনেছে। আমি আসছি সিপিএম এর কাছে। এই রাজ্যের নির্বাচনী সাফল্যের নিরিখে আদৌ কি সিপিএম এর প্রাসঙ্গিকতা আছে ভোট পার্সেন্টেজের নিরিখে? দেখুন, আমরা পরিষ্কার কথা, পার্সেন্টেজ বা যাই হোক পূর্বে মানে যা এখন যা রেজাল্ট আসছে সব তো নেগেটিভই আছে, এটা তো বারবার বোঝানোর নয়। সেটা হলো মানুষের কাছে আমরা এটাই যাব যে আপনারা 2014 যাদেরকে ভোট দিয়েছিলেন, একটা অংশ বিজেপিকে অনেক বিপুল ভোট দিয়েছিল, তারপরে তৃণমূলকেও দিয়েছিল, তো পেলেন কি? 100 দিনের কাজ বন্ধ, আবাস যোজনার কাজ বন্ধ, দুজনের সাথে 5 বছর ধরে লড়ে গেল, লড়ে কোনো ফল নেই, ভাইপোকে খালি বাঁচিয়ে গেল, মক ফাইট। এটাই হলো। প্রথমেই যেটা বলেছিলাম যে আমাদের শক্তি বাড়ছে, তার ফলে মমতা এবং সঙ্গ এদের মারামারি বাড়ছে। সঙ্গের পত্রিকায় স্পষ্ট করে বেরিয়ে গেছে যে অভিষেককে ধরা যাবে না, তৃণমূলকে সরানো যাবে না। আসছি জ্যোতি চট্টোপাধ্যায়। জ্যোতি চট্টোপাধ্যায়, এই পরিস্থিতিতে এই রাজ্য থেকে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের যে সাংগঠনিক ভিত্তি রয়েছে, ভারতীয় জনতা পার্টি তা দেখাতে পারেনি সাম্প্রতিক অতীতে নির্বাচনে, উল্টে বেশ কয়েকজন বিধায়ক চলে গিয়েছে তৃণমূল কংগ্রেসে। কি মনে করছেন, 35-এর লক্ষ্যমাত্রা অনেক বেশি, অনেক দূর হয়ে যাবে? 35-এর লক্ষ্যমাত্রা অনেক দূর হবে? জ্যোতি চট্টোপাধ্যায়, আসছি জ্যোতি চট্টোপাধ্যায়। জ্যোতি চট্টোপাধ্যায়, বেশ বুঝলাম। জ্যোতি চট্টোপাধ্যায়, দেখুন, মানুষ ভিপি সিং এর ওই মিলেঝুলি সরকার আর চায় না। মানুষ চায় হচ্ছে একটা স্থায়ী সরকার। মানুষ চাইছে যেভাবে ভারতবর্ষ এগিয়ে চলেছে, আজকে ভারতবর্ষ 5ম বৃহৎ অর্থনীতির দেশ, সেরকমভাবে ভারতবর্ষ বিশ্বের 1 নম্বর রাষ্ট্রে পরিণত হবে, সেই স্বপ্ন দেখছে মানুষ। সেখানে দাঁড়িয়ে কে কি করলো কি না করলো আমাদের যায় আসে না। আমাদের স্বপ্ন হচ্ছে ভারতবর্ষটাকে 1 নম্বর রাষ্ট্রে পরিণত করা এবং বিশ্বের শক্তিশালী রাষ্ট্রে পরিণত করা, এটা হচ্ছে আমাদের স্বপ্ন। আর আমরা সেখানে চাইছি যে প্রত্যেকটা দল সেই জায়গায় সহযোগিতা করুক। এবং আরেকটা বিষয় বলি, যারা আজকে তৃণমূল কংগ্রেস বড় বড় কথা বলছে, দেখুন বিষয়টা হচ্ছে 5 ট্রিলিয়ন ইকোনমির কথা বলছেন জ্যোতি চট্টোপাধ্যায়, সেখানে ফিনান্স মিনিস্ট্রি বলছে সামনে ইনভেস্ট করতে বারণ করছে, যেখানে আমেরিকার আনএমপ্লয়মেন্ট সাংঘাতিক, সবচেয়ে বেশি লোক বিদেশে চলে যাচ্ছে। এই তো অ্যালাউ করা উচিত। বলুন জলদি বলুন। আমি 20 জন আগে ছিল মিনিমাম, এখন সময় পাবেন না। 1 মিনিট মৃত্যুঞ্জয়, আমাদের সময় নেই। আমি চাই সবাই সবার প্রতি সৌজন্য রেখে চলুক, সে যে দলই করুক। আমি আমার অপছন্দ হতেই পারে জ্যোতির দলকে, সৌজন্য রেখে চলুক। মমতা বন্দ্যোপাধ্যায় নয়, মমতা বন্দ্যোপাধ্যায় বলুক, কেউ মমতা বলবে না। আমরা এই আজকের আলোচনা এই বছরের শেষের প্রান্তে চলে এসেছি, এখনো পর্যন্ত কিন্তু আমরা শুনলাম আমাদের কাছে মানে শুভেন্দু অধিকারী, মোহাম্মদ সেলিম, আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করতে হচ্ছে। আমাদের সঙ্গে ছিলেন জ্যোতি চট্টোপাধ্যায়, মৃত্যুঞ্জয় পাল, সুমন রায়চৌধুরী, পল্লব মুখোপাধ্যায়। আপনাদের প্রত্যেকের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।